৩,৪৫,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফৌজিয়া বেগম নামে এক নারীর বিরুদ্ধে। অভিযোগ ৫,০০০+ কর্মচারীদের। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা জেলেপাড়ার রেললাইন আজাদ বিল্ডিং এর চতুর্থ তলা বসবাস করছেন সুলতানা আক্তার নুরী নামে এক নারী। বিগত ১ মাস আগে বন্দরটিলা এলাকায় এমবি মিডিয়া নামে একটি এমএলএম চালু করেন। প্রতিষ্ঠানটি কিছুদিন চলার পর গত ১৫ নভেম্বর শনিবারে পদপদবি নিয়ে ফৌজিয়া বেগম নামে এক মহিলার সাথে নুরীর মনোমালিন্য সৃষ্টি হয়েছে এবং সেদিন থেকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ৩,৪৫,০০,০০০ টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের ম্যানেজার সুলতান আক্তার নুরী। ২৪ নভেম্বর সোমবার সকালে এসব তথ্য জানান ভুক্তভোগীরা। গত ২১ নভেম্বর ফৌজিয়া বেগমের ছত্রছায়ায় মামুন ও সিফাত নামে দুই ব্যক্তিকে দিয়ে সুলতানা আক্তার নুরীকে গভীর রাতে রুম থেকে ডেকে মারধর করার হুমকি ও এক পর্যায়ে শরীরে হাত দেন মামুন। এই বিষয়ে সুলতানা আক্তার নুরীর কাছে জানতে চাইলে তিনি খবর 24 কে বলেন, ফৌজিয়া বেগম শুরু থেকে এরকম ঘটনা ঘটে আমাদের কিছু এগুলো করে, তো ঠিক আছে আমি এটা যাচাই করে দেখব। তার বিরুদ্ধে যদি আপনারা কোনো প্রুফ দিতে পারেন আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব এবং কোম্পানি তাকে মানহানির মামলা বা চাঁদা চাওয়ার বিষয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। যদি অ্যাকশন না নেয় আপনাদের থেকে চাঁদা নেওয়ার বিপরীতে আপনারা কি অ্যাকশন নেবেন তার পরে নেবেন, আগে কোম্পানির হাতে এটা দিতে হবে, জানাইতে হবে। কোম্পানি তো অবশ্যই অ্যাকশন নিবে, কারণ এটা হচ্ছে কোম্পানির সাথে প্রতারণা করা হচ্ছে। যখন আমি ফৌজির সাথে কথা বললাম তখন উনি বলে যে না, উনি এগুলোর সাথে জড়িত নাই। তখন আমি জিনিসটা আস্তে আস্তে যাচাই করি। এক পর্যায়ে ১৪ই নভেম্বর আমাদের আইডি বন্ধ হয়ে যায়, আমরা কাজ করতে পারি না। তখন উনি ফার্স্ট টাইম আমাকে জানাইছে যে আপু এরকম এরকম আমাদের কাজ তো বন্ধ, আমরা কাজ করতে পারতেছি না। তখন আমি এটা ফৌজিয়া বলছে। ঢাকায় শাখা আছে, আমাদেরকে যে ঠিকানা দেওয়া হয়েছে আমরা এই ঠিকানায় যাওয়ার জন্য প্ল্যান করি। যখন আমরা ঢাকায় রওনা দিই তখন থেকে কিছু লোক আমাদেরকে ফলো করার কারণে এক পর্যায়ে যখন আমরা কুমিল্লা পর্যন্ত পৌঁছাই তখন ওখানে আমাদের গাড়ি অ্যাটাক করার কারণে ওখান থেকে আমরা ২ থেকে ৩ ঘন্টা লুকাইয়া ছিলাম। তারপরে ৩ ঘন্টা পরে আমরা আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে দেখা যাচ্ছে ঢাকা সাইদাবাদ যখন আমরা পৌঁছাই ওনারা তখন আমাদের সামনে। তখন আমরা গাড়ি ব্রেক করে গাজীপুরের দিকে রওনা দিই। অ্যাপেক্সের সামনে ছিলাম সকাল ৬টা পর্যন্ত। ৬টার দিকে আবার ঢাকা মিরপুরে যখন রওনা দিলাম, রওনা দেওয়ার পরে সিটি কর্পোরেশনের থেকে ঠিকানা নিলাম, লোকেশন নিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ওই লোকেশনে যে অফিস থাকার কথা ছিল অফিস আছে কিন্তু কোনো লোক নাই। আমাদের শাখার দায়িত্বে যিনি আছে তিনি নাই, তাকে কেউ চিনে না। পরে ওখান থেকে আমরা চট্টগ্রামে রওনা হওয়ার পরে চট্টগ্রাম কুমিল্লাতে যখন ঢাকা সাইদাবাদ থেকে 5টা গাড়ি আমাদেরকে ফলো করার পর কুমিল্লাতে যখন আমরা আসি আমাদের গাড়ির উপরে ওনারা অ্যাটাক করে। তখন আমরা ফেনীতে সুজন রেস্তোরাঁ নামে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে যাইয়া আমরা আশ্রয় নিই। পরে তাহাদের সাহায্যে আমরা বাসায় আসার পর আমরা কিন্তু এটা কারোর সাথে শেয়ার করি নাই যে আমাদের এতটা প্রবলেম হয়েছে, আমাদের ফ্যামিলির সাথেও শেয়ার করি নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমার সহকারী কিভাবে জানলো কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের পিছনে গাড়ি অ্যাটাক করতেছে। যাচাই করে দেখলাম সবকিছু আমার সহকারী ফৌজিয়ার উপরে আসতেছে। উনি যদি নির্দোষ হয়, আমি যদি নির্দোষ হই, আমাদের বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ ওয়ার্কার কাজ করতেছে, তারা যদি কাজ করতে পারে আমি কেন কাজ করতে পারবো না? আমার যদি কোনো প্রবলেম থাকে, আমার দলের লোকদের যদি কোনো প্রবলেম থাকে ওনারা প্রমাণ দিক যে আমাদের এই সমস্যার কারণে আমাদের কাজ বন্ধ করে দিছে। আমার সহকারী যিনি আছে ওনার আন্ডারে আছে, কারণ উনি যে বিল্ডিংয়ে থাকে ওখানে আমার দলের কিছু লোক থাকে। তো এক পর্যায়ে উনি যখন লোক ভাড়া করার পরে ওনার বাসায় নিয়ে যায়, কথা বলে, আধা ঘন্টার মতো কথা বলে, ওনারা আমাকে সব বলার পরে আমাকে বাসা থেকে মিথ্যা কথা বলে ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে কিছু ছেলেপেলে আমাকে হেনস্তর করে এবং গায়ে হাত উঠায়। আপনারা তো আমাদের কোম্পানিতে কাজও করেন না বা জড়িতও না, আমি আপনাকে চিনি না, কোনো সময় দেখিও নাই,
আপনাকে যদি কেউ কমপ্লেন করে থাকে আমাদের বিষয়ে, আপনি তাদেরকে ডাকেন, তাদের সাথে আমি কথা বলবো এবং অ্যাকশন নিব। ওনাদের থেকে যদি কেউ চাঁদা চাইয়া থাকে, আমি ৪ গুণ টাকা, যে টাকা নিছে তার থেকে ৪ গুণ টাকা আমি রিটার্ন দিব। সরকারি ফৌজিয়ার প্ল্যান। আমার কথা একটাই, আমার পেটে লাথি মারছে তাতে আমার কষ্ট নাই। এই ৫,০০০ লোকের দায়িত্ব কে নিবে? যে ব্যক্তিটা গায়ে হাত দিছে ওনার নাম হচ্ছে মামুন। মামুন, একজনের নাম হইতেছে সিফাত। আর বাকি ২ জনের নাম আমি জানি না সঠিক। এর ১টা থেকে প্রায় ৪টা পর্যন্ত ওখানে আমাকে আটকায় রাখছিল। বলছিল আমার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে আমি ওখানে নিয়ে আসতাম ফোন দিয়ে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, "কেন নিয়ে আসবো? আমার আত্মীয়-স্বজন তো এখানে জড়িত নাই।" ওরা ৪ জন ছিল। রিপনটা হচ্ছে আমার সহকারী ফৌজিয়া বেগমের সাথে উনি সবসময় থাকে। ধরতে গেলে ওনার অ্যাসিস্ট্যান্ট। আমাদের ম্যানেজারে যিনি আছেন ওনার কি ক্ষমতা আছে? ওনাকে যদি আমরা মামলা দিই, ফাঁসাই, উনি কি বেরোতে পারবে? ওন এটা আমার সহকারী ফৌজি বলছে। যে আমাকে যদি পুলিশে নিয়ে যায়, মিথ্যা মামলায় যদি আমাকে ফাঁসায়, আমি তো জেল থেকে বেরোতে পারবো না। টাকার ক্ষমতায় যদি সব হয়, তাহলে আমাদের এত যে প্রায় ৩ কোটি টাকা প্লাস আমাদের ওয়ার্কারের অ্যাকাউন্টে টাকা আছে। এই টাকাগুলোর দায়িত্ব কে নিবে? এই টাকাগুলো যদি ফৌজিয়া যদি আমাদেরকে বুঝাইয়া দেয় তো ভালো। এজন্য আমরা সবার কাছে বলতেছি, জানাচ্ছি। ও আমার কথা হচ্ছে, আমাদের টাকা আমাদেরকে বুঝাইয়া দিবে, আমরা কোনো ঝামেলাতে যাব না। আমাদের টাকা যদি উনি বুঝাইয়া না দেয়, উনি যদি নিজে ভুল স্বীকার না করে মিডিয়ার সামনে, সবার কাছে উনি ক্ষমা চাবেন, সবার টাকা বুঝাইয়া দিবেন। কোম্পানিকে যেভাবে উনি বলছে যে আমরা প্রতারণায় জড়িত আছি, যদি উনি প্রুফ দিতে পারে, তাহলে আমরা সবাই এটা নত করব। আর যত টাকা আমরা মানে অ্যাকাউন্টে রাখছি যেটা পাচ্ছি না, আমরা এ টাকা কি রিটার্ন দিব, যদি ওনারা প্রুফ দিতে পারে। আমরা যখন এটা থানার কাছে যখন রিপোর্ট করলাম, ডিডি করার জন্য গেলাম, তো ওখান থেকে এগুলো তদন্ত করার জন্য ওনারা লোক পাঠায়। লোক পাঠানোর পরে ওনারা যদি নির্দোষ হয়, তাহলে আমি যদি নির্দোষ হই, দোষী যদি না হই, তাহলে তো আমি আসবো, ওনাদের সামনে আসবো, কথা বলবো। তাহলে আমরা কেন পালাবো? তার মানে তো এটাই বুঝাচ্ছে যে আমরা দোষী, এজন্য পালাচ্ছি। হুমকি দেয়, বলে যে 50-50 টাকার ভাগ দিবে। যাতে এটা ফৌজি বলছে, তখন ওনাকে কল দেয়। তখন আমরা কলে শুনি এটা। ওনার হাত থেকে তখন আমি ফোন নিয়ে এটা শুনি। যে উনি বলে যে ওনার বিরুদ্ধে যাতে কোনো প্রুফ কাউকে না দেয় বা কারো কাছে শেয়ার না করে। যদি না করে 50-50 টাকার ভাগ দিবে। এই যে অ্যাকাউন্টে 20,000, 30,000, 50,000, ১ লাখ টাকা আছে, এই টাকাগুলোর দায়ভার কে নিবে? অনেকের সংসারও ভেঙে যাচ্ছে এই টাকার জন্য। যারা আমার কার্যক্রম বন্ধ করছে, এতগুলো অরকারে কাজ বন্ধ রাখছে, আমি চাচ্ছি তার বিরুদ্ধে তদন্ত করে এ বিষয়ে প্রতিষ্ঠানের সদস্যদের কাছে জানতে চাইলে সদস্যরা বলেন, ফৌজিয়া বেগম যে কাজটি করেছে তা ঠিক করে নাই। কর্মচারী। আমি এখানে কাজ করি প্রায় আজকে ৩-৪ মাস ধরে। আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি শুধু একটা কথাই বলব, যার জন্য এতটা ক্ষতি আমাদের হইছে, এরকম হেনস্থা যার জন্য হচ্ছি, আমরা তার উপযুক্ত বিচার চাই। কারণ ওনাদের জন্য আমাদের অনেকজনের টাকা তো লস হচ্ছে, সংসারেও ঝামেলা হচ্ছে। বলবো আমি এমবি গ্রুপের একজন সদস্য। তো আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। তো যে লোকগুলা এটা করছে, আমার যেটা মনে হচ্ছে যে এতদিন নিয়ে অনেকেই এটা নিয়ে ঘাটাঘাটি করছে। এটা একবার বলতেছে যে এর ভিতরে হ্যাকার ঢুকছে। এরপরে যে আমাদের সুলতান আপু এর থেকে ২০ লক্ষ টাকা চাঁদা চাইছে। আমি কালকে রাত্রে জানতে পারছি যে চাঁদাটা চাচ্ছে মানুষ দিয়ে অথবা মিডিয়া লোক দিয়ে, ওই লোককে আটক করা হয়েছে। ওই লোককে আটক করা হয়েছে। আমি এই কারণে আসছি এখানে এমবি গ্রুপের সদস্য একজন কর্মী হিসাবে। ওই লোকটাকে যেন কাজগুলা দ্রুতভাবে চালু করা উচিত। আর আইনের আওতায় কঠোরভাবে ওদেরকে শাস্তি দেওয়া উচিত। এই লোকগুলা কেন এই ৫ থেকে ৬টা লোককে হয়রানিগুলো করতেছে। করতেছে সুলতানাপুর একজন সহকর্মী আছে, নামটা ফজিয়া নাকি? ঠিক আছে? ওই লোকটাকে আমরা সন্দেহ করতেছি। ওই লোকটা যদি সঠিক এই কাজটা করে থাকে, এটার কঠোরভাবে আমরা আইনের অবস্থা তারে নিতে চাই। আমরা সবাই চাচ্ছি যে মানে এটার বিচার চাই। কারণ কেন হুমকি দিছে? কেন ওরা এরকম করতেছে? আমরা একটা জিনিস মানে কি চেষ্টা করতেছি, ওইটা দিল না কেন? কি? এইজন্য মানে এটার বিচার চাই আমরা। লিটন ইসলাম। আমরা হচ্ছি একজন আর কি বাইরে অনলাইনে কাজের একটা কর্মী। হ্যাঁ, এখানে আমাদের সবার গ্রুপ আছে প্রায় ৫,০০০ লোক প্লাস। এখানে সবগুলা লোকের কাছ থেকে যে টাকাটা আছে এটা পুরোটাই হ্যাকারের মাধ্যমে হ্যাক করে রাখছে।
তার পরবর্তী আমি শুনছি যে তাকে হুমকি দেওয়া হয়েছে আমাদের ম্যামকে, সুলতানা ম্যামকে হুমকি দিছে এবং বলছে 20 লাখ টাকা না দিলে তাকে ঘর থেকেও বেরোতে দিবে না। দিচ্ছে আমাদের ওই 3 নম্বর সহকারী যে আছে, নাম হচ্ছে মোসাম্মদ ফৌজিয়া। হ্যাঁ, উনি বলছে ওনার লোক দিয়ে লাগাই দিছে পিছনে, বলছে যে তোমরা হুমকি দাও, টাকার অ্যামাউন্ট বাড়াও। হ্যাঁ, 20 লাখ টাকা চাইছে, 20 লাখ টাকা দেয় নাই। ওখানে 1 লাখ টাকা নিয়ে গেছিল কিন্তু তাও রাজি হয় নাই। রাজি হয় নাই, তাকে ফেরত দিছে এবং কি বলছে তুমি ঘর থেকে বেরোতে গেলেও তোমার টাকা লাগবে। তারপরে দিয়ে আমি কালকে যখন আসলাম এখানে, আসার পরে দেখি ওরা গলির মুখে ৩ জন আছে। ৩ জন মোটরসাইকেল নিয়ে এসে পাড়ায় রাখছে। আবার ভিতরে চা'র দোকানের ভিতরে একটা মহিলা সেট করে রাখছে। আমি সবগুলোর ছবি উঠায় রাখছি প্রুফ হিসেবে যাতে দেখাইতে পারি। তারপরে রাত্রে যখন আমরা ওখানে গেলাম জিডি করতে, যে পুলিশ বলল, "তোমরা যাও, আমরা আসতেছি। ওখানে যায়া ফোন করো, আমরা আসতেছি।" আমরা আসলাম, আসার পরে দিয়ে পুলিশ আসছে আমাদের সাথে। আসার পরে ওরা সবগুলোই পলিয়ে গেছে। আমাদের দেখে দেওয়াল টপকে বার হয়ে গেছে। আমরা চাই যে আইনগতভাবে আমাদের যে সবার কর্মস্থলটা যেটা ছিল, আবার ওইটা যাতে আমাদের সুশৃঙ্খলভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, এটা আমাদের কোম্পানির কাছে এবং আমরা যে উপরে যে ছিল ফেয়া ম্যাডাম, তাদের কাছেও আমরা অনুরোধ জানাবো যাতে এই বিষয়টা নিয়ে তারা বুঝে এবং আমাদের কর্মস্থলটা ফিরিয়ে দেয়। তার এমবি কোম্পানির একজন সহকারী। আমি এখানে কাজ করতেছি নরমালি 9 থেকে 10 মাস হবে। ফার্স্ট টাইম আমরা যখন কাজ করছি তখন আমরা বাসায় বসে কাজ করতে পারতাম। এরপরে আমাদেরকে কোম্পানি একটা অফিস বানিয়ে দেয়। আমরা ওখানে অফিসে জব করি। ১ম এ আমরা 2 জন ছিলাম। তারপরে কোম্পানি উনাকে সিলেক্ট করে উনি ৩ নাম্বার সহকারী হিসেবে আমাদের সাথে ছিল। ফার্স্ট টাইম অনেকটাই ভালো ছিল সম্পর্ক। আমরা মাঝে, মাঝে ওনাকে বিশ্বাস করে ওনার কাছে ফোন রেখে যাইতাম। যার কারণে সুলতানা ম্যামের ফোনটা ওনার কাছে ছিল। ওখান থেকে আমরা আমরা আশা করতেছি ওখান থেকেই উনি ফোনটা হ্যাক করে ফেলছে। আর দ্বিতীয়ত উনি অনেকভাবে চেষ্টা করতেছিল আমাদেরকে কিভাবে নিচে রাখা যায়। উনি যেন সুলতানা ম্যামের জায়গাটা নিতে পারে। উনি হবে ম্যানেজার, আমরা হব ওনার সহকর্মী। উনি এই জিনিসটা অনেক আগে থেকে চাইতেছিল। বাট আমরা বুঝেও না বুঝার মতো করেছিলাম যে আমরা চাচ্ছিলাম উনি কি করতে চাচ্ছে বা উনি কি করতে পারে এটা দেখার জন্য। অনেকভাবে চেষ্টা করেও পারে না। আমরা শুক্রবারে যখন অফিসে একটা মিটিং করি, মিটিং করার পরে বাসায় চলে আসি। রাত্রের ১টা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ১টার পরে সবকিছু বন্ধ হয়ে যায়। তারপরে আমরা যখন জানতে পারি আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি যে আইডিটা কিভাবে ওপেন করা যাবে। আর উনি উনার মতো করে বাসায় চুপচাপ থাকতেছে। তার মানে আমরা বুঝে নিব যে আসলে উনি সবকিছু করাইতেছে। আমরা আশা করতেছি পুরোটাই উনার। ১ম এ যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম ঢাকায় তখন কেউ জানে না যে আমরা ঢাকায় যাব। শুধুমাত্র আমরা ৩ জন জানতাম। সেখান থেকে জানার কথা কি? আমাদের ৩ জনারই। বাট আউটসাইডের লোকের কারো জানার কথা না। যখন আমরা যাচ্ছিলাম ভালো কথা আমরা যাচ্ছি। তো এখান থেকে যখন আমরা কুমিল্লা পর্যন্ত যাই, আমরা হাসপাতালকে ২-৩ জন লোককে দেখে যাই। যখন আমরা কুমিল্লাতে যাই সেম ওনাদেরকেই আবার দেখতেছি আমরা গাড়ি থামানোর পরে। ওখান থেকে আবার যখন গাড়ি আমরা স্টার্ট করলাম, তখন আমরা গ্লাসের ভিতরে ফলো করতেছিলাম যে ওই গাড়িগুলোই আমাদেরকে ফলো করতেছে। তখন ১ম এ একটা গাড়ি ছিল। যখন আমরা ঢাকায় যাই তখন আমাদেরকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, পারে না। যখন আমরা ঢাকা থেকে রওনা হব তখন ফার্স্ট টাইম একটা গাড়ি আমাদেরকে ফলো করে। তারপরে ওখান থেকে আস্তে, আস্তে বাড়তে, বাড়তে ৫ টা গাড়ি হয়। ওরা আমাদেরকে অনেকভাবে মারার চেষ্টা করে বাট পারে নাই। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ চাইলে বহুত কিছু পারে। আমি একটাই কথা বলব। আমরা পুরোটাই সন্দেহ করতেছি মিস ফৌজিকে। নাম্বারে ছবিটা আছে 42, 39, 22 যে ওদের তো কিছু নাই। ওরা আমার সাথে কিভাবে লড়ে আমিও সেটা দেখব। তো আমি এই কারণে সন্দেহ করতেছি যে সম্পূর্ণটা উনার। আর দ্বিতীয়ত আমরা যে প্রুফগুলো পাইছি ওনার দিকেই আসতেছে। আমরা এই কারণে সিওর যে উনি করতেছে সবকিছু। আমার নাম মুসাম্মদ হালিমা আক্তার। আর আমি এখানে সাধারণ একটা শ্রমিক এভাবে আর কি কাজ করি। তো এখানে যে মূলতনা যে ঘটনাটা ঘটতেছে সবকিছু মূল কারণ আমাদের ম্যাম। কিন্তু উনি আমাদের পাশে না দাঁড়াইয়া উনি আমাদের মানে অফার দিচ্ছে যে ওনার দলে যদি আমরা কাজ করি 50-50 টাকা দেবে ফজলি ম্যাম। ফজলি ম্যাম বলতেছে যদি ওনার দলে আমরা কাজ করি তাহলে উনি আমাদেরকে 50-50 ভাগ দেবে আর কি। আর আমরা যাই যেখানে যাচ্ছি উনি সবসময় তথ্য নিচ্ছে। এমনকি উনি নতুন, নতুন আইডি খুলে আমাদেরকে অফার দিচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার দাও, টাকা ফেরত দেবো। এমনকি এগুলা তোমাদের ম্যানেজার করতেছে, উনি টাকা মেরে খেয়ে যাচ্ছে, মানে আমাদের সুলতানা ম্যাম টাকা মেরে খাচ্ছে। কিন্তু এগুলো দিয়ে আমাদেরকে উনি নানানটা আর কি উনার হাতে হাত করতে চাইছে। কিন্তু উনার ফাঁদে আমরা পা দেই নাই। কিন্তু উনি যখন শুক্রবারে আমাদের বাসায় আর কি হালকা পাতলা কথা হয়, উনি ওখানে ছিল। ওখান থেকে চলে যাবার পরে উনি আমাকে আলাদাভাবে ডাকে। এমনকি উনি এটাই বলে যে, "আমি আমার মাকে যতটুকু বিশ্বাস করি না, তোমাকে আমি ততটুকু বিশ্বাস করি। আপনি তো উনার ম্যানেজার। তাহলে আপনি কেন এইভাবে কথাগুলো বলতেছেন? G1 খুলতে গেলে ৩,০০০, G2 খুলতে গেলে ১২,৯০০, G3 খুলতে গেলে ৩৯,০০০। এর উপরে ৳১ আমরা দেই নাও।" আচ্ছা, আপনি তো এই বিল্ডিং এর ইনচার্জ। জি, জি, জি। বিষয়টা কি হচ্ছে একটু ভালো করে আমাদেরকে খুলে বলুন। ঘটনার আগের এটা। যখন সুলতানা ম্যামের সাথে হাতাহাতি হয় তার আগের ঘটনা। ফৌজি আপু, উনি মামুন নামে যে ছেলেটা আছে,
ওনাকে নিয়ে লিফটের ভিতরে উঠে গেছে। লিফটের ভিতরে উঠে 5 তলায় গেছে। যাওয়ার পরে আমি প্রায় 7-8 মিনিট পরে লিফট নামাইছি 6 তলা যাওয়ার জন্য। পরে যখন লিফট নিচে নামাইছি দেখি ওনারা লিফট থেকে নামে নাই, লিফটের ভিতরেই কথা বলতেছে। ওরা কতজন ছিল? তখন 2 জন ছিল, নামগুলো কি জানেন আপনি? মামুন ছিল আর ফজি ছিল লিফটের ভিতরেই। পরে আমাকে যখন দেখছে, দেখার সাথে আমার সাথে 6 তলায় আবার গেছে। যাওয়ার পর আমি 6 তলায় আঙ্কেলের বাসায় গেছি। আঙ্কেলের বাসায় থেকে নামছি, নামার সময় ওনারা 5 তলায় আবার নামছে। নামার পরে আমি নিচে চলে আসছি, ওনারা 5 তলায় আবার গল্প করছে, করার পরে কিছুক্ষণ পরে চলে আসছে। আসার পরে রাত্রে যখন সুলতানা ম্যাম কথা বলতে গেছিল, তখন মামুন ছেলেটা বারবার গায়ে হাত দিচ্ছে। আমি আসার চেষ্টা করছি, নামানোর চেষ্টা করতেছি, আপনি এখান থেকে চলে যান। ও আমাকে রিপিট করে আমাকে ধাক্কা দিয়ে আবার চলে যাচ্ছে, তার গায়ে হাত দিচ্ছে আর তার সাথে রং কে ব্যবহার ধাক্কা করতেছে। দিচ্ছে আপনাকে? মামুন। মামুন। জি। কেন ধাক্কা দিচ্ছে আপনাকে? আমি তাকে সরে এখান থেকে নিয়ে নামানোর জন্য, আপনি এখান থেকে চলে যান, ঝামেলা করিয়েন না, এরকম বলতেছি। কিন্তু না, সে ধাক্কা দিচ্ছে সুলতানা ম্যামকে, বাট রিপিট বাজে বাজে কথা বলতেছিল ওই সময়। পরে ওখান থেকে যখন যায়নি, পরে অনেকক্ষণ ঝামেলা চলে। পরে চলার পরে আমি একটা ভাইকে ফোন দিচ্ছি, ভাই এরকম এরকম। পরে উনি অনেকক্ষণ পরে এসে পরে সুলতানা ম্যামকে পাঠায় দিছে, ওদেরকে পাঠায় দিছে। পরে শিপাত আমাকে পরে অফার করছিল 6 তলার ওনার সঙ্গে, হুম। তুমি এগুলোর মধ্যে থাকিও, তোমাকে আমরা 50-50 ভাগ দেবো 6 তলা। উনি ওনার সঙ্গে কথা বলার পরে আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টা ম্যামকে জানাই। পরে জানানোর পরে পরে আপনার মামুন যে ছেলেটা, পরের দিন সকালেই আমাদের গলির মুখে 3-4টা পোলা নিয়ে দাঁড়িয়েছিল সুলতানা ম্যামকে যেভাবে হোক কিছু একটা করে টাকার অ্যামাউন্ট করার জন্য, তাদের কাছে চাঁদা নেওয়ার জন্য। এরকম সারাদিন ছিল। তারপরে আপনার ওদের সাথে একটা মেয়েও ছিল, পরিকল্পিতভাবে যদি একটা মেয়েকে উঠায় নিতে পারে। একটা মেয়ে হোটেলের সামনে বসাইছিল, তারপরে গলিতে ছিল, আমাদের গলিতে প্রায় সারাদিন একটা মেয়ে ছিল। তারা কি কোনো হাইস নিয়ে আসছে? হাইস নিয়ে আসে নাই, কিন্তু মোটরসাইকেল ছিল। হাইস যদি আনে সাইডে রাখছে হয়তো। বাসা ছাড়তে বলছে, ওনার এসব ওনাদের পছন্দ না। উনি আগেও এরকম ঘটনা ঘটাইছিল। ওর আগে পরিকল্পনাভাবে উনি ওই বিল্ডিংয়ের হ্যারাসমেন্ট সবাইকে করছে। আপনার ওনার রুম চুরি হয়নি, উনি বলছে ওনার রুম চুরি হয়েছে, কিন্তু সবকিছু ঠিক আছে ভিতরে। উনি এরকম করে হ্যারাসমেন্ট সবাইকে করছে। সে করে অর্থ হাতায় নেয়। অর্থ হাতায় নিতে চাইছিল কিন্তু পারে নাই। এই বিষয়ে ফৌজিয়া বেগমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আরো অভিযোগ অস্বীকার করে বলেন, 15 জনের দলনেতা, ঠিক আছে। আর ওই 15 জনের আরো যে কর্মীরা ঢুকছে সেই সব মিলে আমি একজন 35 জনের দলনেতা, ঠিক আছে। মানে 35 জন আমার আন্ডারে আছে। এখন আমার কর্মীরা যদি বলে যে আমি তাদের কাছ থেকে টাকা নিচ্ছি, তাইলে অবশ্যই এটা অভিযোগ, আমি মানলাম। এখন আমার কর্মীরা যদি না বলে, তাহলে অন্য কর্মীরা কি আমাকে দায়ী করতে পারে যে আমি ওনাদের থেকে টাকা নিচ্ছি? না, ঠিক না। আর ভাইয়া একেবারেই আমি এটার সাথে কোনোভাবেই জড়িত না। কিসের জন্য আমি বলি, আমার ছোট একটা বাচ্চা, আমি নিজে আমি ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, আমি এগুলো, আমার হার্টেরও সমস্যা, খুব বেশি লেখাপড়াও করি নাই, প্লাস আমি কোনো চাকরি করি নাই। আমি MLM কেন, আপনি যদি বলেন যে মোবাইলের একটা ফাংশনের কথা বলেন, আমি আপনাকে সন্ধান দিতে পারবো না, এতটাই আমি এই বিষয়ে অজানা। যদি আপনি আমাকে একটু রেহাই করেন ছোট বোন হিসাবে, যে উনি তো এগুলোর মধ্যে ছিল না, আমি কর্মী, আমিও কিন্তু সুলতানার কর্মী। অর্থাৎ আপনি এটার সাথে নাই, এটাই বোঝাতে নাই ভাইয়া, কোনোভাবেই পাবেন না। আপনি আসেন, মানে যদি লাগে এরকম তো হবেই, যেহেতু আপনি আমাকে ফোন দিচ্ছেন, মানে লাগতেও পারে।